আজকে সত্যি একটা চমকে ওঠার মতো খবর। সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির। আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছে, আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে। আওয়ামী লীগের ভোট পাওয়া নিশ্চিত করতে যাচ্ছে জামাত ইসলামী। জামাতের অসাধারণ রাজনীতি। অবাক হচ্ছেন, যেটা আবার কেমন কথা যে আওয়ামী লীগের ভোট যেন জামাত পায়, এটা জামাত নিশ্চিত করবে। তবে কিভাবে? সম্পূর্ণ জায়েজ পদ্ধতিতে, উল্টাভাবে কেউ নেবেন না। সাভারের একটি রিসোর্টে গভীর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। গেল শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে প্রায় 3.5 ঘন্টা গোপন বৈঠক করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক 3টার দিকে মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটির কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে 204 নম্বর কক্ষটি বুকিং দেন। পরে রাত 4:08 আলমগীরের পরিচয়ে 2 নারী কক্ষে প্রবেশ করে। পরে ভোর 5:25 আলমগীর হোসেন আরও একজনকে সঙ্গে নিয়ে আসে। সকাল 8:25 4 জন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন। ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড়তে হবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত জনগণ, সাধারণ ভোটার, জুলাই যোদ্ধারা এবং জুলাই যুদ্ধে যারা যাদের সন্তানকে হারাইছে, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে ভারত খেদাও আন্দোলনে যোগ দেওয়া। আপনারা এই কাজটা করবেন, কারণ হচ্ছে স্বাধীনতার 54 বছরে আমরা পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হই নাই। আমাদের মানচিত্র, আমাদের সার্বভৌমত্ব সবসময় নির্যাতিত হয়েছে এই ভারতীয় আগ্রাসনের কাছে। আমাদের ফেলানিদের লাশ ঝুলছে, আমাদের আবরারদের হত্যা করা হয়েছে, আমাদের হাদিদের গুলিবিদ্ধ করছে। সেই সমস্ত ক্রিমিনালকে তারা জায়গায় দিচ্ছে। শেখ হাসিনার বিচার আমরা করতে চাই। তার যত লেসপেন্সার আছে যারা ইন্ডিয়াতে এখন অবস্থান করতেছে, এদের সবাইকে বাংলাদেশে ফেরত দেন। তারপরে হাই কমিশন বলেন, বিস অফিস বলেন, সব নিয়ে বসেন আপনারা বাংলাদেশে, নো প্রবলেম। বাংলাদেশের ইতিহাসে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা কত 54 বছর পরে এটা প্রমাণ করে যে আমরা আসলে কাদের কাছে জিম্মি, কাদের কারণে আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল। তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করেন, আপনারা কোনো সমস্যা নেই, কিন্তু এই হেজিমনির বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পক্ষে যদি আপনারা না থাকেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে না। ভারতীয় দালালদেরকে বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। ফেনীকে বাংলাদেশের চিকেন নেক মনে করে ভারত। এই অংশ দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে বহু মানুষ নানা সময় দিয়েছে। বিষয়টিকে বাংলাদেশে কখনো খুব একটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। তবে নিজেদের চিকেন নেক নিয়ে ভারত কিন্তু এতটা দ্বিধাহীন নেই। এই ইস্যুটিকে বিজেপি এই হাদিকেই কেন গুলি করা হলো? কে হাদিকে গুলি করছে, তার থেকে কেন গুলি করছে, প্রশ্নটা জরুরি। হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অপদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক। প্রফেসর ইউনূস নিজের বই ডাক্তাররা ঢুকাইছে, মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে, গ্রামীণ ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে, এবং বেশিরভাগ অপদার্থ। না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল, না আছে পলিটিক্যাল নলেজ, না আছে সদিচ্ছা, না আছে শরীর নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিয়েছে। শুনেন দর্শক, আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন। এটা সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে। সে কারণে এই আলোচনাটা শুনে আবার মনে করে না যে আমি কোনো বাড়তি কথা বলছি, কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি, না, বিষয়টা তা না। কারণ রাজনীতির সব কথা কি আমরা জানি না। ভেতরে ভেতরে কি চলছে, উপরে এক রকম কথা, ভেতরে এখন আরেক রকম কথা। বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা আছে, অনেক রকম মেরুকরণ আছে। যে মেরুকরণে বোঝা যাচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটা মেরুকরণ, আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটা মেরুকরণ। এখন এই মেরুকরণটা কেমন হবে? এটা কি পরস্পর মুখোমুখি হবে? আগে যেমন বিএনপি একটা বলয়, তার নেতৃত্বে একটা জোট, আর আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, মুখোমুখি অবস্থান ছিল, এক পক্ষ আরেক পক্ষকে খেয়ে ফেলে। এখন অবস্থা তাই যে অনেকটাই মনে হচ্ছে যে সেই আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটছে, ভিন্ন রূপে, ভিন্নভাবে। ডাক্তার শফিকুর রহমান, আমি আবারও বলি, অত্যন্ত ম্যাচিউর রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী, উদ্যমী মানুষ। তার কিছু বক্তব্য, তার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমাকে সত্যি আকৃষ্ট করেছে। বিষয়টা চিন্তা করেন তো, এমন কি হতে পারে না যে বড় ধরনের একটা ঐক্য হতে যাচ্ছে, যেটা আমরা জানি না। জামাত এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে জামাত কেন বিরুদ্ধে, বিএনপির একেবারে বিপরীতমুখী অবস্থান নেবে? নিলে তার কি লাভ নেই, কারণ আন্তর্জাতিক মহল কিন্তু জামাতের পাশে থাকবে না। বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল মনে করে যে এটা একটা লিবারেল ডেমোক্রেসির রাজনীতির উর্বর ক্ষেত্র। এখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে এমন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে।
সেখানে জামাত ইসলাম যেহেতু ধর্মীয় একটি রাজনৈতিক দল, সেই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে ভারসাম্য বিনষ্ট হবে আঞ্চলিক রাজনীতির কথা চিন্তা করে। এবং ইতিমধ্যে তার কিন্তু কিছু বহিঃপ্রকাশ ঘটে গেছে। একটা মেরুকরণ ঘটতেছে জামাতকে ঘিরে, আবার বিএনপিকে ঘিরে আরেকটা বলয় তৈরি হচ্ছে সবার অলক্ষ্যে। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বিপজ্জনক অবস্থায় আছে জামাত। জামাত যদি এখন ক্ষমতায় আসে, সেটা ভারসাম্য স্থিতিশীলতার পক্ষে কতখানি সেটা টেকসই হবে, এটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু বিএনপি যদি আসে, আওয়ামী লীগের জায়গাটা যদি পূরণ করে, তাহলে আন্তর্জাতিক মহল যতটা সমর্থন দেবে, জামাত আসলে কিন্তু দেবে না। কারণ শুধু জামাত মানে জামাত, জামাতের সাথে দেখেন তার সহযোগী যারা আছে, তারা কি আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে? এটা কিন্তু একটা প্রশ্ন। এটার আমি চট করে উত্তর দেবো না, আপনারা জানেন। প্রশ্নগুলি আপনাদের কাছেই রাখলাম যে বাংলাদেশকে যেভাবে দেখতে চায় আন্তর্জাতিক বিশ্ব, তাতে গণতন্ত্রের বাইরে অন্য কোনো দর্শন এখানে কিন্তু টেকসই না। জামাত গণতন্ত্রকে মেনে নিয়েই কিন্তু রাজনীতি করে, কিন্তু জামাতের মৌল দর্শনটা হচ্ছে একটা ইসলামী ভাবধারার, ইসলামী চিন্তা ভাবনা, ইসলামী রাষ্ট্র গঠনের। সেই জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে একটা সংঘাত সৃষ্টি হয়। বাংলাদেশে যদি এখন আওয়ামী লীগ থাকতো, যদি মানে সেই আওয়ামী লীগ 15 বছরের মানে সেই স্বৈর শাসক বা স্বৈর শাসনে ভরপুর আওয়ামী লীগ না, তার আগের যে গণতান্ত্রিক আওয়ামী লীগ ছিল, সেটা যদি থাকতো, তাহলে পশ্চিমা বিশ্বের কাছে একটা অপশন হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। এইভাবে কিন্তু চলছিল। ভারতও কিন্তু এইভাবে একটা ভারসাম্য রক্ষা করছিল, কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ সব লন্ডভন্ড করেছে। রাজনীতিতে সে এমন বেশি একক থাকতে গেছে যে সে গণতান্ত্রিক দল কি ধর্মীয় দল, গণতান্ত্রিক দল সবাইকে এক কাতারে নিয়ে এসে তাদেরকে সমূলে উৎখাটন করতে চাইছে। এই অবস্থায় আমার ধারণা যে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই মেরুকরণ ঘটতেছে, তাতে এমনও হতে পারে যে এক ধরনের সমঝোতার নির্বাচন হতে পারে, যাতে আওয়ামী লীগ আর পুনর্বাসিত না হতে পারে, যাতে জামাতও মেনে নেয় হ্যাঁ বিএনপি ক্ষমতায় থাকুক, একটা সম্মানজনক বিরোধী দলের আসন নিয়ে জামাত বিরোধী আসনে বসবে, এমন একটা আলোচনা। অথবা নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, তাতে যাতে বড় ধরনের কোনো একটা মুখোমুখি অবস্থান না দাঁড়ায়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের একটি অবস্থান নিয়ে কি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যাচ্ছেন কিনা লন্ডনে, সেখানে তারেক রহমানের সঙ্গে মিট করবেন কিনা আমরা কিন্তু জানি না। তবে রাজনীতিতে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, সুতরাং এরকম একটা ঘটনাও কিন্তু করতে পারে। যদিও এখানে জামাতের মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামাতের আমির। সেখানে আরো কাজ শেষে সৌদি আরবে পবিত্র উমরা পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামাতের আমির 21শে ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামাতের নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা এ ব্যাপারে এহসানুল মাহবুব বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমি বললাম তো যে সবকিছু জানা থাকে না, অজানা কিছু ধাপ থাকে, সেই ধাপটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো সেরকম একটা ধাপেই শফিকুর রহমানের সাথে তারেক রহমানের যদি লন্ডনে বৈঠক হয়, তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগের ভোট পাওয়া নিশ্চিত করতে যাচ্ছে জামাত ইসলামী। জামাতের অসাধারণ রাজনীতি। অবাক হচ্ছেন, যেটা আবার কেমন কথা যে আওয়ামী লীগের ভোট যেন জামাত পায়, এটা জামাত নিশ্চিত করবে, এটা নিশ্চিত করবে। তবে কিভাবে? সম্পূর্ণ জায়েজ পদ্ধতিতে, উল্টা ভাবে কেউ নেবেন না। আওয়ামী লীগের যারা এদেশের ভোটার, যাদের এনআইডি আছে, যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নন, যারা মামলার আসামি নন, এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে, অস্বীকার করার সুযোগ আছে, যারা যুগ যুগ ধরে জন্মগতভাবে নৌকায় ভোট দিতেন, কিন্তু তাদের নৌকা পালিয়েছে, নৌকার মালিক পালিয়েছে, নৌকা ডুবে গেছে। আমি কিন্তু আওয়ামী লীগের অপরাধী নেতাদের কথা বলছি না, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কথা বলছি। সাধারণ হিন্দু ভোটার, মুসলমানদেরও অনেকে যুগ যুগ ধরে আওয়ামী লীগে ভোট দিতেন। আওয়ামী লীগ তাদের আবেগ। এখন এরকম ক্লাস থাকলেও আপনি তো তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবেন না। আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হওয়া থেকে আমরা বিরত রাখবো, কিন্তু সাধারণ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিবেন। এই জন্য আওয়ামী লীগের ভোটারদের ভোটের প্রতি সবার আগ্রহ আছে। কিন্তু মজার বিষয়, এই ভোট জামাত পাবে। এবং এই ভোট পেতে, এই ভোট নিশ্চিত করতে জামাত অসাধারণ রাজনীতি করছে। সেটাই আজকে দেখাবো জামাত কি রাজনীতি করছে। দেখেন, জামাত ক্ষমতায় যাবে, এটা চূড়ান্ত কথা। আর ক্ষমতা যাবে বলে, ক্ষমতা যাওয়ার জন্য পারিপার্শ্বিক পরিস্থিতির যে হেল্প পাওয়া দরকার, এটা জামাত পাবে, অটো পাবে অনেক ক্ষেত্রে। এই জায়গায় দেখেন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি পাগল কুত্তার মতো হয়ে গেছে, কিন্তু কোনো লাভ নাই, পাবে না। বিএনপি কি করছে আর জামাত কিভাবে ভোটটা নিশ্চিত করছে দেখেন। বিএনপি সরাসরি ৭১ চেতনার কথা বলছে, যদি ওইসব চেতনা কেউ গুনে না, কারণ ওইসব চেতনা থেকে ভোট দেয় না। মানুষের দরকার রুটি রুজি, ভালো কর্মসংস্থান, নিরাপত্তা, ভালো চিকিৎসা। চেতনা ধুয়ে পানি খায়, ওটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। ৭১ চেতনা, এর চাইতে কোনো ফালতু পলিটিক্স আর পৃথিবীতে নাই।
আরে ভাই 71 একটা সেটেল ইস্যু, সবাই দেশের স্বাধীনতাকে মানে, যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিয়েছে সবাই তাদেরকে স্মরণ করে দোয়া করে, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে। এই বাংলাদেশকে আর কোনোদিন পাকিস্তান বানানো সম্ভব নয়। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের বাইলেটারাল রিলেশন চলছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, শেষ। 71 চেতনা আবার কি? দেশ স্বাধীন হয়ে গেছে, এই অতএব পৃথিবীর কোথাও নাই যে একটা দেশ স্বাধীন হয়ে গেছে ওই স্বাধীনতার ঘটনাকে পুঁজি করে রাজনীতি করে। এটা রাজনীতির কোনো উপাদানই না। আর বিশেষ করে 5 আগস্ট 71 চেতনা রাজনীতি করার দিন একবারে শেষ করে দিয়েছে। বিএনপি এই অপ্রয়োজনীয় অযাচিত ফালতু জিনিস নিয়ে রাজনীতি শুরু করেছে। তো বিএনপি ভেবেছিল যে 71 চেতনার কথা বললে আওয়ামী লীগের লোকজন মনে তাদেরকে ভোট দিবে। এটা ফালতু চিন্তা। 71 চেতনা বলতে কিছু নেই, ওটা একদম বোগাস একটা জিনিস। নাম্বার 1, মুক্তিযোদ্ধারা তারা শ্রদ্ধার পাত্র, সব সরকার তাদেরকে শ্রদ্ধা করে। মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি রেসপেক্ট করে জামাত ইসলামী। মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি দেয়, মুক্তিযোদ্ধাদেরকে জামাত অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করে, কোনো হিরোমন্যতা নাই। দিস ইজ ফাইনাল কথা। এবং অনেক মুক্তিযোদ্ধা জামাত করে, জামাতের নেতাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা সন্তানরা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে এমপি ক্যান্ডিডেট অনেক আছে। আমিরে জামাত নিজে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এরপরে আর কোনো কথা আছে নাই। দর্শক, এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের ভোট থেকে চেতনা ব্যবসা শুরু করেছে, যেটা ফালতু। হুজুরদের রাজাকার বলা শুরু করেছে, ভেবেছিল যে হুজুরদের রাজাকার বলে আওয়ামী লীগের ভোট পাবো, এটাও ফালতু। আবার ভেবেছিল যে ভারতের দালালি করলে মনে হয় আওয়ামী লীগের ভোট পাবো, তাও ফালতু। আওয়ামী লীগের ভারতের দালালি করলে কেউ ভোট দেবে না। এরপরে ভেবেছিল যে হুজুরদের মৌলবাদী বললে মনে হয় আওয়ামী লীগের ভোট পাবো। এরকম নানান চেষ্টা করে যাচ্ছে, দেখে যে কোনো কাজ হয় না, এতে আওয়ামী লীগের ভোট একটাও পাওয়া যাবে না। এখন এই যে মৌলবাদী বলা, রাজাকার বলা, এতে যারা ভোট দিত তারা তো জেলে, কিন্তু সাধারণ আওয়ামী লীগের কাছে এগুলোর কোনো দাম নাই। এরপরে বিএনপি দেখলো না এতে তো কাজ হলো না, তাহলে কি করা যায় আওয়ামী লীগের ভোট পেতে? সরাসরি মির্জা ফখরুল বললো যে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা টামলা থাকবে না, এগুলো সব উঠিয়ে নেবে। আবার বললো যে নৌকার লোকজন আপনাদের ভয় নেই, ধানের শীষ পাশে আছে। কিন্তু দেখা গেল এটা কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? 5 আগস্টের পর আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, মাছের ঘের, চিংড়ি ঘের, দোকানপাট দখল করেছে বিএনপি। যত হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা সব দিয়েছে বিএনপি। যত চান্দাবাজি আওয়ামী লীগের লোকজন থেকে করেছে, আওয়ামী লীগের লোকজন গার্লফ্রেন্ড ভাগিয়ে নেওয়া সব করেছে বিএনপি। এ কারণে আওয়ামী লীগের লোকজন কখনো বিশ্বাস করে না যে বিএনপি মামলা উঠিয়ে নেবে। তারা জানে বিএনপি চান্দাবাজ, মামলা উঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা নেবে, সেই জন্য তাদেরকে বিশ্বাস করে না। এখন বিএনপি এই কাজ করতে যে আওয়ামী লীগের ভোট পাওয়া তো দূরের কথা, বিএনপি নিজেদের ভোট হারাচ্ছে। আর জামাত কি করছে? আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করতে কিচ্ছু করা দরকার নেই, ভদ্র রাজনীতি। আওয়ামী লীগ আর যে হোক আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, জামাতের 1 নম্বর পলিসি। হ্যাঁ, জামাত সত্য মামলা করবে, আওয়ামী লীগের যেই হোক কোনো অপরাধী ছাড় পাবে না। জামাত এই বিষয়ে স্ট্রিক্ট, কারণ জুলাই পক্ষের শক্তির ভোট পেতে হলে আওয়ামী লীগের অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আর জামাত তো জুলাই নেতৃত্ব দানকারী সংগঠন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের ভোট পেতে সাধারণ আওয়ামী লীগের জামাত কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয় নাই, এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য, মাছের ঘের, চিংড়ি ঘের দখল করতে যায়নি, তাদের কাছে চান্দাবাজি করতে যায়নি। বরং গরিব, নিরীহ, হিন্দু আওয়ামী লীগ একসময় নৌকায় ভোট দিত, তাদের কাছে জামাত সহযোগিতা নিয়ে গেছে, তাদের মন্দির পাহারা দিয়েছে, তারা জামাতের প্রতি ইমপ্রেসড হয়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে কিভাবে আসলো, এটা হচ্ছে মেকানিজম। ক্লিয়ার? দালালি করা লাগে না, সঠিক রাজনীতি করেও আওয়ামী লীগের ভোট আপনি পেতে পারেন। এরপরে আর একটা জায়গা থাকে আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করতে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু জাতীয় পার্টি বা প্রো আওয়ামী লীগ কেউ দাঁড়িয়ে গেল, তখন আবার আওয়ামী লীগের ওই লোকজন ওই প্রো আওয়ামী লীগ দলকেই ভোট দেবে, কারণ ওরা তো আওয়ামী লীগ। আমি বলছি না যে এরা দুধের দোয়া ভালো, কিন্তু তাদের ভোটের গুরুত্ব আছে। এটা হচ্ছে আসল সমস্যা। ডেফিনেটলি জাতীয় পার্টি, আওয়ামী লীগ জানে যে তারা নির্বাচন বাতিল করতে পারবে না, জাতীয় পার্টি দাঁড়াতে পারলে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকেই ভোট দিতে বলবে। জাতীয় পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত হলো জামাত মানা না, এর মানে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। এখন জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে ফর্মালি নিষিদ্ধ না করলেও জাতীয় পার্টির লোকজন নির্বাচনে দাঁড়াতে পারবে না, প্রচার প্রচারণা চালাতে পারবে না, অ্যাটলিস্ট এটা নিশ্চিত হবে। অঘোষিত নিষিদ্ধ বলতে একটা কথা আছে, জাতীয় পার্টি অঘোষিত নিষিদ্ধ আকারে হলেও থাকবে, ওটা কোনো ব্যাপার নেই। কিন্তু শেষে দেখা যাবে জামাতের এই যে অবস্থান, এর কারণে যে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিতে ভোট দিবে সেই সুযোগই পাবে না। আর বিএনপিতে তো ভোট দিবেই না, কারণ আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য দখল করবে, চান্দাবাজি, চান্দা চাইবে। জামাত তাদের কাছে নিরাপদ, কারণ জামাত তাদের নির্যাতন করবে না, মিথ্যা মামলা দিবে না। এইভাবে নিশ্চিতভাবে আওয়ামী লীগের ভোট জামাত
পাবে। সিস্টেমে ফেলে সব সাইজ করে দিব। এই সিস্টেমটা কি, সিস্টেমটা নিয়ে আলোচনা করবো আজকে। এর আজকে যেহেতু বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হলো উসমান হাদির শারীরিক অবস্থা কেমন আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে উসমান হাদি সিঙ্গাপুরে আল্লাহর রহমতে বেটার। তার ভাইয়ের একটা স্টেটমেন্ট আমরা দেখছি বা অনেকেই দেখছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে আল্লাহর রহমতে, আল্লাহর কারিশমায়। উসমান হাদি হয়তো আমাদের কাছে ফেরত আসবেন খুব সহি সালামত, একটু সময় লাগবে। ভালো ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট সরকার করাচ্ছে, সেটাও আপনারা জানেন। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ যে এমন একটা হাদির জন্য সরকার কিছু করতে পারা, তারই মনে করি সরকারও কৃতজ্ঞ হয়ে গেছেন। কিন্তু উসমান হাদির সেই খুনির খবর কি, সেই খুনিকে নিয়ে তো এখনো আলোচনার এত শাখা গজাচ্ছে যে কোনটা রেখে কোনটা আপনি বিশ্বাস করবেন, কার কথা শুনবেন কার কথা শুনবেন না। তবে আমরা যদি পুলিশের বরাত দিয়ে কথা বলি, তাহলে পুলিশের কাছ থেকে যেটা শুনেছি সেটা হলো লেটেস্ট নিউজের মধ্যে দুইটা নতুন নিউজ আছে, দুইটা বা তিনটা নতুন নিউজ আছে। যেমন এই ফয়সালের আব্বা মিস্টার হুমায়ুনকে তারা ধরেছেন, এবং ফয়সালের বোন আগারগাঁয়ে একটা বাসায় থাকতো, সেখানে লেগে ফয়সাল খুনের পরে গিয়েছিল, বোনকে অ্যারেস্ট করছে। বোনের বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর থেকে সেই অস্ত্রটা উদ্ধার করা হয়েছে, যে অস্ত্র দিয়ে সে গুলি করেছিল। এছাড়া ওই যে হান্নান, যে মোটর বাইকের মালিক, যে প্রথম থেকেই বলতেছিল পুলিশকে যে আমাকে সেই মোটরসাইকেলের শোরুমে নিয়ে যান, তাহলে আপনার মোটরসাইকেল কার সমস্ত কিছু জানতে পারবেন। পুলিশ বা র্যাব তখন পাত্তা দেয়, তারা মোটরসাইকেলের শোরুমে নিয়ে যায় না, কিন্তু সেটা আজকে উদ্ঘাটন হয়েছে। এই মোটরসাইকেলটা বেসিক্যালি কবিরকে চিনতে পারছেন তো? কবির হলো সেই দাঁত ভাঙ্গা কবির। এই কবিরকে নিয়ে ফয়সাল উসমান হাদির ইনকিলাব সেন্টারে গেছিল, সেই ছবিও আমরা দেখছি। এই কবিরকে অ্যারেস্ট করার পর হান্নানের জবানবন্দি অনুযায়ী কাগজপত্রে দেখা গেছে মোটরসাইকেলটা কবিরের, বাট কবির সেদিন চালাচ্ছিল না, সেদিন মোটরসাইকেল চালাচ্ছিল আলমগীর, আর শুট করেছে ফয়সাল পিছনে বসে। এখন ফয়সাল আর আলমগীর কোথায়, এইটা নিয়ে আলোচনা। জুলকারনাইন সাহেব সহ আরো কয়েকজন বলছেন তারা ভারতে পালায় গেছেন, পুলিশ এটাকে এখন পর্যন্ত সত্য তথ্য বলে উদ্ঘাটন করছিল, তারা খোঁজ খবর নিতেছে। তারা যেটা লাস্ট অফ অল জানছে যে খুনের পরে সে ওই আগারগাঁ থেকে মিরপুর হয়ে জয়দেবপুর হয়ে ময়মনসিংহের ট্রেন ধরে সে গেছে, এবং হালুয়াঘাটের একটা বেনজিন স্টেশনে পেট্রোল পাম্পে সে মোটরসাইকেলে ফিলিপস নাল নামে একজন স্মাগলার, ভ্যান স্মাগলার, পিপল স্মাগলার, যেটা বর্ডার এলাকায় থাকে, যারা মানুষ পারাপার করে, এই ফিলিপস নাল তাকে এবং ওই আলমগীরকে মোটরসাইকেলে নিয়ে গেছে। এটি লাস্ট তথ্য ছিল। তারপর ফিলিপস নালের বাড়িতেও অ্যাটাক করা হয়েছে, অ্যাটাক ইন্টারসেস পুলিশ তল্লাশি করেছে, ফিলিপস নালকে পায়নি। এখানে অনেক ঘটনা হয়েছে, ফিলিপস নালের শ্বশুর বাড়িতে ওরা গেছে, কিন্তু নালকে পাওয়া যায়নি। ফিলিপস নালকে পাওয়া গেলে মোটামুটি আমরা কনফার্ম হইতে পারবো সে আদৌ ইন্ডিয়াতে ফিলিপস নাল তাকে পার করছে কিনা। এখন যে পর্যন্ত এটা কনফার্ম না হবো সে পর্যন্ত আমরা এইভাবেই আছি। পুলিশ তাদের আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কোন রকম হদিশ পাওয়া যায় নাই যে ফয়সাল আলমগীর এখন কোথায় আছে। যদিও তারা কিছু ছবি আপনার দেখাইছে যে আমি ইন্ডিয়া চলে গেছি, এখান থেকে ছবিও সে পোস্ট করছে, এগুলো শুনে লাভ নেই, এগুলো দেখা লাভ নেই ভাই, এআই এর যুগ। আমরা তো এটাও দেখছি, এই ফয়সাল কফি খাইতেছে সাদেক কাইমের সাথে, আবার সেই ফয়সালই কফি খাইতেছে রিজভী সাহেবের কাছে। যাকে সেটা অন্য আলোচনা। এখন আমাদের ওয়েট করতে হবে পুলিশ লাস্ট অফ অল কি বলে। তবে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, তার বোন, তার ওয়াইফ, তার গার্লফ্রেন্ড, তার শালা, তার বাবা, সবাইকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, এখন একটা কিছু আমরা ভালো খবর হয়তো আজকে পেয়েও যেতে পারি, এতক্ষণ হয়তো আপনারা পেয়েও গেছেন। কারণ আমি কন্টেন্টটা বানাচ্ছি বাংলাদেশি টাইম সকাল 7টায়, এখন এরপরে 10টা 11টা 12টার সময় যখন আপনারা দেখবেন, তখন হয়তো বা আমরা কোনো ভালো কোনো খবর পেতেও পারি। এইবার আসি আরেকটা আলোচনায়, সেটা হলো গণ অধিকার পরিষদের রাশেদ আজকেও গতকালকেও 16ই ডিসেম্বর একটা অনুষ্ঠানে রিপিটেডলি বলেছে যে আরো 50 জনের টার্গেটে আছে। এই যে রাশেদ বারবার বলছে, অনেকদিন আগে একবার বলছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং আবারও সে রিপিট করলো আজকে। এটা অত্যন্ত ভয়াবহ একটা খবর। এটা নিয়ে কিন্তু পুলিশ কোনো আলোচনা করছে কিনা যে রাশেদের সাথে, যে তুমি যে কথাগুলো বলছো এটার সোর্সটা বলো, নাকি অলরেডি কথা বলছে সেটাও আমরা জানি না। তবে রাশেদের উচিত সে যে তথ্যগুলো জানে সেগুলা পুলিশকে দেওয়া, পুলিশকে সাহায্য করা। পুলিশকে সাহায্য করলে পুলিশ এই যে নেক্সট টাইম যে ঘটনাগুলো ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে সেগুলোর একটা ব্যবস্থা করতে পারবে। কিন্তু মূল ব্যবস্থার আসল কথা হলো সিস্টেম। ওই যে প্রথমেই বললাম, সিস্টেমে ফেলায় সব সাইজ করে দেবো। বাংলাদেশে সব কিছু সিস্টেমে চলতেছে। এই সিস্টেম যে পর্যন্ত বন্ধ না হইব, এই খুন বলেন, খারাপি বলেন, এই ফয়সাল বলেন, সব কিছু এমনি থাকবে রে ভাই। এই ফয়সাল আপনারা জানেন নভেম্বর মাসে জেল থেকে বেরিয়েছে, পিস্তল সহ টাকা সহ ধরা খাওয়ার পর একটা যুবলীগের বা ছাত্রলীগের কর্মী জেল থেকে বাইরে গেছে। সিস্টেম
এই সিস্টেমটা কি আপনারা বুঝেন? ওই যে দ্বীপজল যে বলে না, সিস্টেমে ফালাইয়া সব ঠিক করে দেবো, বাংলাদেশে এই সিস্টেম চলতেছে এখন। দেখেন, পুলিশ যখন একটা ক্রিমিনালকে ধরে, এইখান থেকে শুরু হয় সিস্টেম। পুলিশ এমন করে সিস্টেম করে যে মামলাটা এমনভাবেই তৈরি করে যে এই মামলাটা কোর্টে গেলে মাননীয় বিচারক মহোদয়ও পড়ে যাবে বিপদে এবং সে একটা সাধারণ ক্ষমা দিয়ে দিবে। এই যে সিস্টেম শুরু হলো পুলিশ স্টেশন থেকে, তারপরে চলে গেল সিস্টেম উকিল মহোদয়ের কাছে। এই কালো কোট পরা যারা এখন আছে, জজ কোর্ট, হাইকোর্ট বা ফৌজদারি কোর্টে কালো কোট পরা উকিল সাহেবরা এখন হলো বাংলাদেশের সবচেয়ে বেশি মাল কামানো প্রফেশন। ভাই কোটি কোটি টাকা কামাইতেছে, কারণ মামলাও বাড়তেছে, টাকা ইনকামও বাড়তেছে। পুলিশের সিস্টেম থেকে উকিল সাহেব আর একটা সিস্টেম করে জজ সাহেবের কাছে ফালায় দেয়। আর অনেকেই বলে জজ সাহেব ও সিস্টেমের মধ্যে আছে। এই সিস্টেমকে ভাঙতে হবে। এই সিস্টেমকে ভাঙার জন্যই কিন্তু আমরা 24 আন্দোলন করছি। এই সিস্টেম কিন্তু ভাঙে নাই। আপনারা যেভাবে বুঝান, আপনারা নিজেরাও বুঝেন যে বাংলাদেশে এই যে একটা সিস্টেম চলতেছে, সিস্টেমে ফালায় সব ঝামেলা মিটাইতেছে, নাইলে ফয়সাল কি করে বাইরে যায় আমাদের বুঝান। এখন অনেকেই বলতেছেন জজ সাহেবের তো কোনো দোষ নেই, জজ সাহেব মামলার নথিপত্র দেখা জামিন দেয়। মানলাম, নথিপত্র কে তৈরি করে? পুলিশ, যে আইও থাকে, ইনভেস্টিগেশন অফিসার, তার হাতেই তো সব। আমি একটা খুনের দায়ে ধরা পড়লাম, ঠিক আছে, ধরা পড়ার পরে আমি যদি সেখানে দিয়া এমন করে সিচুয়েশন তৈরি করে দেবো পুলিশ যে ওইটা হয়েছে, ঘটনাটা ঘটছে, এর মধ্যে আমি এতটুকু দায়ী না, তো জজ সাহেব তখন আমাকে ছেড়ে দিবে। কথিত আছে অনেক জজ নাকি বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে পড়ে গেছে। এই সিস্টেম বন্ধ করতে পারলো না ইউনূস স্যার। ইউনূস স্যারকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, স্যার সিস্টেম বন্ধ করেন। আপনি যত চেষ্টাই করেন, যে পর্যন্ত সিস্টেম বন্ধ না করবেন এই পর্যন্ত ফয়সালরা জীবিত থাকবে, এই পর্যন্ত হাদিরা গুলি খাইতেই থাকবে। নইলে এই যে ফয়সাল যে ঘটনাটা ঘটাইছে, কত লম্বা কাহিনী বন্ধুরা আপনারা দেখছেন। উনি কি একা করছে এটা? উনি এটা একা করছে? নিশ্চয়ই না। ওনার পিছনে বড় আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেম এই সিস্টেমকে চালায়, মানে পুলিশ, উকিল, জজ, সরকার, আইন, ওই যে স্তম্ভরা আছে, এই স্তম্ভটাকে চালায় এই সিস্টেম। এই সিস্টেম ভাঙতে হবে ভাই। আর এই সিস্টেম ভাঙার জন্য এখন আমরা অনেকে দাবি করতেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করা হোক, নজরুল সাহেবকে, আসিফ নজরুল সাহেবকে প্রত্যাহার করা হোক, তারপরে আপনার বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ সাহেবকে প্রত্যাহার করা হোক। প্রত্যাহার করলো সিস্টেম ভাঙতে পারবেন? সিস্টেম ভাঙতে হবে আগে। সিস্টেম না ভাঙলে এদের প্রত্যাহার করে লাভ নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন যে আসবে, সেও সিস্টেমে পড়ে যাবে। অত্যন্ত দুঃখের বিষয়। এই সিস্টেমগুলো ভাঙার জন্য যে আন্দোলনটা হইল, যে সংস্কারগুলো করার জন্য আন্দোলনটা হইল, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত তারপর রেজাল্ট পাইলাম না। নইলে এই আমলে, এই 24 আন্দোলনের পরে ছাত্রলীগের একটা ছেলে 17 লাখ টাকা সহ ধরা খায়। 3 মাস পরে সে হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসে। আইসা সে আবার হত্যা চেষ্টা করে, হাদির মতো মানুষের মাথায় গুলি ছুড়ে। সিস্টেম না থাকলে তো সে আসতে পারতো না। এখন দোষ আমরা সবাই দিতে পারি। এখন যদি আমরা বলি যে কালকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করলাম, আইন উপদেষ্টাকে প্রত্যাহার করলাম, বৈদেশিক উপদেষ্টাকে প্রত্যাহার করলাম, লাভ কি? তো আরো 3 জন আসবে। আরো 3 জন যে আসবে, আরো 3 জন এসে কি করবে? তারা কি সিস্টেমের বাইরে যাবে? মনে তো হয় না। সৎ থাকতে পারবেন আপনি। আপনি মনে করেন আপনি জজের জায়গায় আছেন, আপনি সৎ। আপনি পুলিশের জায়গায় আছেন, আপনি সৎ। আপনি মন্ত্রিত্বের জায়গায় আছেন, আপনি সৎ। কিন্তু আপনাকে তো কেউ সৎ থাকতে দিচ্ছে না। এর মধ্যে আমরাও তাই, পাবলিকরাও তাই। পাবলিকরা যাই না শুই না, আমরা এমন মানুষকে আমাদের মাথার মণি বানাই, মাথার উপরে উঠাই, এমপি মিনিস্টার বানাই, তারপরে সেই লোক সিস্টেমের মধ্যে চলে যায়। এই যে সিস্টেম, এই সিস্টেম ভাঙার জন্য বাংলাদেশে এখন যেটা পরিস্থিতি, এখন শুধু ইলেকশন সিস্টেম করে সরকার পতনের সিস্টেম করতে হবে, যে নতুন কোনো কিছু চাই আমরা, যারা অন্তত সিস্টেমে ঘুষ খাবে না, যারা অন্তত দেশের মানুষের বুকের মধ্যে পাড়া দিয়ে টাকা নিয়ে চোরকে সাধু বানাবে না, সাধুকে চোর বানাবে না। এইটার জন্য কাকে ভোট দিতে হবে সেটাও আপনারা জানেন। তবে আমরা তীব্র প্রতিবাদ করছি। এই যে একটা ঘটনা ঘটলো না শুধু এইটা, হাদির ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এর যে পুরো উইংটা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের আইজিবি বলেন, বা পুলিশের যে আরেকজন তত্ত্বাবধায়ক আছেন, এদেরকে যদি এখনই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না বদলাইতে পারে, বা বদলাই এমন কোনো মানুষকে না আনতে পারে যে সিস্টেমে পড়বে না, তাহলে ইউনূস আরও কিছু করতে পারবে না। বারে বারেই বলি, ওই দ্বীপজলের ডায়লগ, সিস্টেমে ফেলায় সবাই সব ঠিক করে দেয়। এই সিস্টেম কবে বন্ধ হবে? আর এই সিস্টেম বন্ধর জন্যই কিন্তু আমাদের এত বড় আন্দোলন ছিল। আমরা অভাগা জাতি বন্ধুরা, আমরা এত অভাগা জাতি। 1400-1500 মানুষের প্রাণ দেওয়ার পরেও, স্বাধীনতার 54 বছর পরে, এতগুলা মানুষের বিসর্জন দেওয়ার পর, এতগুলা ভাই বোনের অঙ্গহানির পর সিস্টেম আমরা চেঞ্জ করতে পারলাম না। এই দুঃখ আমরা কোথায় রাখবো? নতুন সরকার আসবে,
কোন সরকার আসবে আপনারা জানেন। আমি তো মনে করি একমাত্র জামাত ইসলাম যদি আমার সরকারে আসে তাহলে হয়তোবা সিস্টেম থাকবে না, অন্য যেই আসুক সেও সিস্টেমে ফালাইয়া সব কিছু ঠিক করে দিব। দর্শক, ওসমান হাদির মামলার চাঞ্চল্যকর একটা অগ্রগতি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হামলায় অংশ নেওয়া যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল প্লাস সেই মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নাম্বার প্লেট সেটা উদ্ধার করা হয়েছে। তাহলে কি একটা ভুয়া একটা আসল, দুইটা মোটরসাইকেলের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি? এই নাম্বার প্লেট যেটা ভুয়া বলা হচ্ছে, সেই নাম্বার প্লেটের তথ্য উপাত্ত অনুযায়ী কি এর আগে মোটরসাইকেলের মালিক হিসেবে হারুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল? কি হচ্ছে? আমার মনে হয় যে জটিলতা বাড়ছে এবং হাদির উপরে হামলার এই ঘটনায় দিনের পর দিন যত আগাচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। মনে হচ্ছে যে এটা একটা বড় সড়ো মেকানিজমেরই একটা অংশ। কি বলছে গণমাধ্যম? কোথায় পাওয়া গেল সেই ভুয়া নাম্বার প্লেট? চলুন একটু জেনে দেখি। দর্শক, বলছিলাম হাদির ওপরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের ভুয়া নাম্বার প্লেট। এখানেই প্রশ্ন এসেছে যে মোটরসাইকেল কি তাহলে দুটো পাওয়া গেল? এই ভুয়া নাম্বার প্লেটটা কোন মোটরসাইকেলের? যেটার মালিক হারুন, তাকে গ্রেপ্তার করা হলো, তার নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছিল অন্য একটি মোটরসাইকেলে। তাহলে কি ভুল মানুষকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল? অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায়। ম্যানহোলের মধ্য থেকে ভুয়া নম্বর প্লেট খুঁজে পাওয়া গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পেয়েছে। চলুন গণমাধ্যম কি বলছে। বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে হাদির উপরে হামলা, ভুয়া নাম্বার প্লেট ও মোটরসাইকেল উদ্ধার। হামলার সময় ওই মোটরসাইকেলে যে ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করা হয়েছিল সেটি উদ্ধার করা হলো ম্যানহোল থেকে। বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওপরে হাদির ওপরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। হামলার সময় ওই মোটরসাইকেলে যে ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছিল সেটা ম্যানহোলের ভিতর থেকে নাম্বার প্লেটটা উদ্ধার করা হয়েছে। আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ এটা জানিয়েছে। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদি ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন। চলন্ত রিকশায় আক্রমণের ঘটনা ঘটল। যে মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে সেই মোটরসাইকেলের ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এই মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ঠিক এই মোটরসাইকেলটাই দেখা গিয়েছিল কিনা সেটা বলতে পারবো না, হয়তো এটাই ছিল। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলের ডান বাম পাশে যে কালার সেটা অনেকটা হলদেটে মনে হয়েছিল, কিন্তু এই মোটরসাইকেলের কালারটা একটু রেডিশ কালার মনে হচ্ছে। হতে পারে সিসিটিভি ফুটেজের কালার পিকচার রেজুলেশনের কারণে অন্যরকম মনে হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভুয়া নাম্বারটি উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেটা বলা হয়েছে। পুলিশ বলছে যে মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয়। হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, ওবায়দুলের হাত ঘুরে শুভ নামের একজন মোটরসাইকেলটি কেনেন। ওরে বাবা, কতগুলো হাত ঘুরেছে এই মোটরসাইকেল। মোট 8 ব্যক্তির হাত বদলের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বলে পুলিশের ভাষ্য। যদি তাই হয় তাহলে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভিতর থেকে উদ্ধার করা হয়। এই যে অগ্রগতি, মামলার এই অগ্রগতি বলে যে আগে যে মোটরসাইকেলের মালিক হিসেবে হারুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, তাহলে তিনি এই মোটরসাইকেলের মালিক নন, সেরকমটাই মনে হচ্ছে। তার মানে হচ্ছে যে ভুল মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে বেরিয়ে এসেছে অনেকগুলো নাম, মানে সেই নামগুলো যদি বলা হয় তাহলে হচ্ছে যে আব্দুর রহমান প্রথম মালিক, সেখান থেকে শহীদুল, রাসেল 3, মার্কেট প্লেস 4, ওবায়দুল 5, আনারুল 6, তারপরে আবার আরাক ওবায়দুল 7, হাত ঘুরে শুভ 8 নাম্বার হাতে গিয়ে এই মোটরসাইকেলটি একজন কেনেন। সেই হাত বদলের ঘটনায় প্রধান সন্দেহভাজন মানে 9 নাম্বার, কবির হচ্ছে 9 নাম্বার। কবিরের মাইনুদ্দিন ইসলাম, কবিরের পক্ষ থেকে মাইনুদ্দিন ইসলাম যার নামে কেনা হয়, তিনি হচ্ছে 9 নাম্বার। এই 9টি হাত ঘুরেছে এই মোটরসাইকেল। তার মানে যে আমার মনে হয় যে আগের 8 জনের ভাগ্য ভালো, এটা অবশেষে গোয়েন্দা সংস্থা বের করতে পেরেছে যে 9 বার হাত ঘুরেছে এই মোটরসাইকেল। তার মানে আগের
8জন মালিক যারা ছিলেন তারা কোনোভাবেই এটার সঙ্গে জড়িত থাকার কথা নয়। আমি জানি না কোনো সম্পর্ক আছে কিনা। আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ একটা দারুণ কাজ করেছে, অসাধারণ